স্টুডিওতে চিকিৎসকরা রয়েছেন, তাদের থেকে মূল্যবান পরামর্শ তো নেবই, কিন্তু ঠিক কি কি সমস্যা আমার এবং আপনাদের হচ্ছে। রাতের দিকে শীত শীত একটা ভাব, দিনের বেলায় কাঠফাটা গরম, কিন্তু আবহাওয়ার এই তারতম্যের কারণেই যেভাবে ভাইরাস আর ব্যাকটেরিয়া বাড়ছে, তার ফলে ঘরে ঘরে হানা দিচ্ছে ভাইরাল ফিভার। ঠিক কি করবেন কি করবেন না, দেখুন বিশেষজ্ঞরা কি বলছে। নিপা ভাইরাসের আতঙ্ক কাটতে না কাটতে এবার ভাইরাল ফিভারের হানা। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঘরে ঘরে বাড়ছে জ্বর, সর্দি, কাশির প্রকোপ। শিশু থেকে কিশোর, মাঝবয়সী থেকে বয়স্ক, সকলকেই কাবু করছে এই জ্বর। অনেক ক্ষেত্রে 3 দিন পরেও তাপমাত্রা নামছে না অনেকের, সেই সঙ্গে জাঁকিয়ে বসছে সর্দি, কফ, শুরু হচ্ছে শ্বাসকষ্ট। তাই ভিড় বাড়ছে হাসপাতালে, চিকিৎসকের চেম্বারে। যখন নাকি ব্যাকটেরিয়াল ইনফেকশন আসছে, তার আগে ভাইরাল ইনফেকশনটা অনেক দিন ধরে থেকে ইমিউন সিস্টেমটাকে একেবারে লো করে দিচ্ছে, তখনই ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো ঢুকছে। সেখানে তার আগের থেকে যদি অ্যান্টিবায়োটিকের প্রয়োগ হয়ে থাকে, তো যখনই ব্যাকটেরিয়ালগুলো ইনফেকশন হচ্ছে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক কাজ করছে না। একদম নয়, মুড়িমুড়কির মতো কেন, কোনো মতেই খাওয়া যাবে না। অ্যান্টিবায়োটিক একমাত্র ডাক্তার যিনি দেখবেন, তিনি বিচার করবেন, রক্ত পরীক্ষা করবেন, নিশ্চিত হবেন যে কোন ব্যাকটেরিয়া আছে এবং সেই ব্যাকটেরিয়া কোন অ্যান্টিবায়োটিকে সাসেপ্টেবল মানে কাজ করবে সেটা জেনে তারপরে, হ্যাঁ, যদি অ্যান্টিবায়োগ্রাম মানে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট আমরা নাও করাতে পারি, সেক্ষেত্রে আমাদের শাস্ত্রে বলা আছে যে কোন কোন জীবাণু সাধারণত কোন কোন অ্যান্টিবায়োটিকে কাজ করে, সেই হিসেবে দিতে হয়। পরিবারের একজন আক্রান্ত হলে ছড়াচ্ছে অন্যদের মধ্যেও। 3-4 দিন পর জ্বর কমে গেলেও ভোগাচ্ছে গা, হাত পায়ের অসহ্য ব্যথা, দুর্বলতা কাটতে চাইছে না সহজে। এই সমস্যার জন্য চিকিৎসকরা সবথেকে বেশি দায়ী করছেন আবহাওয়ার তারতম্যের কারণে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বাড়বাড়ন্তকে। অনেক দেরি দেখছি যে তাদের ভাইরাল ফিভার হচ্ছে, আর ভাইরাল ফিভারের পরে একটা জিনিস যেটা দেখছি, কয়েকটা কেস পেলাম যে নিউমোনিয়ায় পরিবর্তন হয়ে যাচ্ছে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে নিউমোনিয়া হচ্ছে। এবং অনেক কারণ আছে, সিজন চেঞ্জ তো আপনি জানেন, সিজন চেঞ্জের জন্যে বিভিন্ন ধরনের রেসপিরেটরি ইনফেকশন মানুষের ধরে। এছাড়া যারা আনভ্যাকসিনেটেড মানুষ, যারা নিউমোকক্কাল ভ্যাকসিন অথবা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন না নিয়ে থাকেন, যারা হাই রিস্ক গ্রুপ, ডায়াবেটিক্স, খুব বয়স্ক মানুষ, তাদের কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অনেকটাই আমরা হাসপাতালে দেখছি যে নিউমোনিয়া নিয়ে, বিশাল বড় নিউমোনিয়া নিয়ে ভর্তি হচ্ছেন। ভাইরাল জ্বরের পাশাপাশি বাড়ছে পেটের অসুখ ও ডায়রিয়া প্রকোপ। নিউমোনিয়ার উপসর্গও দেখা দিচ্ছে অনেকের। চিকিৎসকরা বলছেন এরকম হলে বাড়িতে রাখা ঠিক হবে না, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। আমি শুরুতেই ডক্টর সৌমিত্র ঘোষ আপনার কাছে আসবো। আবহাওয়ার তারতম্য দায়ী সেটা না হয় বুঝলাম, কিন্তু তার সঙ্গে যুঝবো কি করে আমরা? এই যে দীর্ঘদিন ধরে জ্বর থেকে যাচ্ছে, তার ফলে কাশি এবং গলায় ব্যথা, কি পরামর্শ দেবেন আপনি? না, এই যে সময়টাতে আবহাওয়ার তারতম্যটা খুব বেশি পরিমাণে হয়, পার্টিকুলারলি এই সিজন চেঞ্জের সময়টাতে, এটা কিন্তু প্রত্যেক বছরই ঘটে। সিজন যখন মানে এই শীত পড়ার শুরুতে এবং শেষের সময়টাতে ভাইরাসের প্রকোপ প্রত্যেক সময়ই অনেকটা বাড়ে। এই সময় জুঝবার একমাত্র উপায় যতটা সম্ভব এই ঠান্ডা থেকে এড়িয়ে চলা, বাইরে থেকে ঘরে ঢুকলেই ঘরমাক্ত অবস্থাতেই ঠান্ডা জল খাওয়া, সেটা থেকে এড়িয়ে চলা। রাত্রের দিকে যে সময় শুতে যাচ্ছেন সেই সময় হয়তো খুব ঠান্ডা, ফ্যানটা চালিয়ে দিয়েছেন কেউ, তারপরে ভোরের দিকে দেখা যাচ্ছে যে অনেক ঠান্ডা, এইটা একটু এড়িয়ে চলা। এই যে মানে একটু যথেষ্ট পরিমাণে শীতের পোশাক একটু রাখা, গলা, নাক, কান একটু ঢেকে রাখা যতটা সম্ভব, সেটা যদি করা যায়, একটু যদি অতিরিক্ত সতর্কতা থাকে, তাহলে কিন্তু আমরা এটা অনেকটা আটকাতে পারি। বাড়িতে যদি একজনের সর্দি কাশি হয়ে থাকে, তাহলে তার থেকে একটু যদি দূরে থাকা যায়, কারণ আমরা গত 5 বছর ধরে এই রকম ভাইরাসের অসুখ থেকে কিভাবে দূরে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হয় সে সম্পর্কে আমরা অনেকটাই জ্ঞান লাভ করেছি করোনা ভাইরাসের কারণে। আমরা যদি সেই একই প্রিন্সিপালগুলো সব ক্ষেত্রে কাজে লাগাই, তাহলে কিন্তু আমরা এই যে সর্দি, কাশি, জ্বর, ভাইরাসের প্রকোপ থেকে অনেকটাই দূরে থাকতে পারবো। এবং আর্লি আইডেন্টিফিকেশান, যে একটু নাক থেকে জল পড়ছে, হাঁচি হচ্ছে, গলায় একটু ব্যথা, একটু কাশি, তার সঙ্গে শুকনো কাশি প্রধানত, সেগুলো যদি হয় তাহলে তার সঙ্গে একটুখানি ব্যবস্থা নেওয়া, একটু গরম জলের ভাপ নেওয়া বা একটু গরম জলের গার্গেল করা, নিজেকে একটুখানি গরম মানে মধ্যে রাখার চেষ্টা করা, গরম খাবার খাওয়া, সেই বিষয়গুলো যদি আমরা করতে পারি, বা একটু জ্বর হলে একটু প্যারাসিটামল খাওয়া, এগুলো করলে কিন্তু আমরা অনেকটা পরিমাণেই ভালো থাকি। যেটা একটু আগেই আলোচনা হচ্ছিল যে কথায় কথায় অ্যান্টিবায়োটিকের ব্যবহার না করা এবং আর্লি আইডেন্টিফিকেশন অফ দি সিভিয়ার সিমটমস, মানে যখন আমার বাড়াবাড়ির পর্যায়ে যাচ্ছে,
যদি শ্বাসকষ্টের পর্যায়ে যায়, যদি বুকে ব্যথা হতে থাকে, কাশির মাত্রা যদি অত্যন্ত বেড়ে কফ গাঢ় হচ্ছে বা হলুদ হচ্ছে বা একটা পরিমাণে থিক বা একটা স্পুটামটার মধ্যে একটা কালার বা একটা দুর্গন্ধ তৈরি হচ্ছে, তখন আইডেন্টিফাই করতে হবে যে আমার কিন্তু অ্যান্টিবায়োটিকের দরকার, ডাক্তারের কাছে যাওয়া অবশ্য দরকার। তাছাড়াও এখন ঘরে ঘরে প্রত্যেকের বাড়িতে অক্সিজেন স্যাচুরেশন দেখা যায়। অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা যদি কমতে থাকে তাহলেও কিন্তু একটা আগাম ডাক্তারের কাছে গিয়ে তার ব্যবস্থা নেওয়ার একটা আগাম সতর্কতা অত্যন্ত প্রয়োজনীয়। একেবারে। আদারওয়াইজ কিন্তু আপনি বাড়িতে বসেই সেটা অনেকটা ম্যানেজ করা কিন্তু পসিবল। আমরা যেটা আপনি এটা যেভাবে কিন্তু guide নিজেরাই করলেন। জুঝে নিতে পারি। হ্যাঁ, আমি ডক্টর জয়দেব রায়ের কাছে আসবো। ডক্টর রায়, ঠিক এখানেই আসবো। এই যে আর্লি আইডেন্টিফিকেশনের কথা বলছেন ডক্টর সৌমিত্র ঘোষ, কিন্তু ছোট্ট ছোট্ট শিশুরা, তাদের মধ্যে কি কি উপসর্গ দেখতে পাচ্ছেন? তারা তো মুখ ফুটে বলতে পারছেন না এই সমস্যা হচ্ছে। সুতরাং বাবা মা কখন তাদেরকে আপনাদের কাছে নিয়ে আসবেন, কি বুঝলেন? প্রথম কথা বলবো যে বাচ্চাদের জ্বর হচ্ছে, যখনই হচ্ছে আমি তখনই নিয়ে যেতে বলবো, ওয়েট করতে বলবো না। কারণ তারপরে সেটা ফলো আপে ডাক্তারবাবুর কাছে থাকুক। কারণ হচ্ছে ডাক্তারবাবু একবার যদি রোগীটাকে দেখে নেন তাহলে কিন্তু ফলো আপে রাখাটা সুবিধা আছে। মোস্ট অফ দ্য সময় করছেন কি, ফোনে অ্যাডভাইস চাচ্ছেন, কিন্তু একটা কথা আমি বলছি, ফোন অ্যাডভাইস ইজ ভেরি ডেঞ্জারাস অ্যাডভাইস। তবে হ্যাঁ, ডাক্তারবাবুর কাছে গেলে জ্বর হওয়ার আগে আপনি ফ্লুইডটা বেশি করে খাওয়ান, বাচ্চাকে জোর করে স্কুলে পাঠাবেন না, রেস্ট নিন, পরীক্ষা আছে বলে স্কুলে পাঠাবেন না, রেস্টটা নেওয়ার খুবই দরকার আছে। প্যারাসিটামল জাতীয় ওষুধটা খাওয়ান এবং প্যারাসিটামলের ডোজটা ঠিক আছে কিনা খেয়াল রাখুন। অনেক সময় ভাবছেন জ্বর ছাড়ছে না, অনেক সময় আন্ডার ডোজ প্যারাসিটামল খাচ্ছে। এগেন আমি জোর দিচ্ছি যে টেম্পারেচার হাই হয়ে গেছে বলে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে না, টেম্পারেচারের সঙ্গে অ্যান্টিবায়োটিকের কোনো ব্যাপার নেই। অযথা অ্যান্টিবায়োটিক দিয়ে বাচ্চাকে কিন্তু অযথা অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে আপনি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা বাড়িয়ে দিচ্ছেন, পরবর্তীকালে কিন্তু অ্যান্টিবায়োটিকটা তখন কাজ করবে না। অযথা কিন্তু অ্যান্টিবায়োটিকটা ইউজ করবেন না। আর ডাক্তারের কাছে গিয়ে আপনি ওয়ার্নিং সিগন্যালগুলো জেনে নিন যে কখন বাচ্চাকে ভর্তি করতে হবে, কখন আপনি একটা ভাইরাল টেস্ট করার জরুরি আছে। ওয়ার্নিং সিগন্যাল মানে বাচ্চার যদি দেখা যায় রেসপিরেটরি রেট বেড়ে গেল, বাচ্চা ঠিকমতো করে খেতে পাচ্ছে না, বাচ্চা খুব নেতিয়ে পড়ছে, বাচ্চার গলা শুকিয়ে আসছে, বাচ্চা বারবার জল খেতে চাচ্ছে, বাচ্চার ইউরিনেশন কম হচ্ছে, এই সব যদি জিনিস দেখা যায় তাহলে, এই যে ডায়রিয়ার কথা বললেন, ডায়রিয়াতে স্টুলের সাথে যদি ব্লাড আসছে দেখা যায়, তাহলে এই সব যদি দেখা যায় তাহলে সেখানে কিন্তু আপনাকে দ্রুত হসপিটালে ভর্তি করলে, দ্রুত চিকিৎসা করলে বাচ্চারা কিন্তু বেটার থাকবে। আর অলওয়েজ আমরা যেটা বলে থাকি, বাড়ির অন্যান্য মেম্বাররা যদি সেখানে হয়, ভাইরাল ফিভারগুলো জেনারেলি দেখা যায় বাড়ির একসঙ্গে সবাই মিলে হতে থাকে, তাহলে সেইখানে কিন্তু ছোট বাচ্চাকে জট করে কোলে নেওয়া, চুমু খাওয়া, এগুলো একদম করবেন না। যতটা বারবার যেটা আমরা বলেছি যে হ্যান্ড ওয়াশিং করা, মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, এগুলোকেও কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। এগুলো সবকিছুর ক্ষেত্রেই জরুরি, সবকিছুর ক্ষেত্রে। আমি ডক্টর কাজল কৃষ্ণ বণিকের কাছে আসবো। দেখুন, সিজন চেঞ্জ হচ্ছে, ঋতু বদল হচ্ছে, এটা প্রত্যেক বছরই হয়, কিন্তু তার এবারে যেন বিশেষ করে দেখতে পাচ্ছি যে কাশিটা যেন দীর্ঘদিন ধরে থেকে যাচ্ছে, কমছে না, গলা ব্যথাটা থেকেই যাচ্ছে। এটা কি ভাইরাসের চরিত্র বদলের ক্ষেত্রে হচ্ছে, মানে আমাদের ইমিউনিটি ধীরে ধীরে কমছে? আর বিশেষ করে বয়স্করা, তারা ঠিক কি কি প্রিকশন নেবেন? যাদের অ্যাজমার প্রবণতা রয়েছে, বাড়তি সতর্কতা কিভাবে নেবেন? এই যে কিছুক্ষণ আগে নিউমোনিয়ার প্রসঙ্গ উঠে এলো। সবাই বদলাচ্ছে, ভাইরাসগুলো বদলাবে না, এটা হতে পারে নাকি? সবাই বদলাচ্ছে, ভাইরাসও বদলাচ্ছে। বিশেষ করে কোভিডের পরে ভাইরাস বা ব্যাকটেরিয়া বা রোগ সৃষ্টিকারী যে কোনো জীবাণু সে কতটা পরিবর্তন করছে নিজেকে, সেটা কেউই জানে না, সবটাই কিন্তু গবেষণার বিষয়। আর শুধুমাত্র বয়স্ক প্রবীণ নাগরিক না, শিশুদের মধ্যে একই জিনিস, একই ভাইরাস বিভিন্ন ফলাফল নিয়ে আসছে, সিমটমস, ক্লিনিক্যাল সিমটমস, উপসর্গ নিয়ে আসছে। বয়স্ক নাগরিকরা বা যাদের কোমরবিড কন্ডিশন আছে, সে বাচ্চা হোক বয়স্ক হোক, তাদের সকলেরই কিন্তু যে কোনো ইনফেকশন বা যে কোনো ধরনের শারীরিক পরিবর্তন, মেটাবলিক ডিসঅর্ডার, সবটারই কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়ে, এটা প্রমাণিত সত্য। প্রশ্ন হচ্ছে, এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, রোগ সৃষ্টিকারী জীবাণুগুলো আমাদেরকে আক্রমণ করছে, ফলশ্রুতিতে পরিবর্তন হচ্ছে আমাদের সমস্ত সিস্টেমেই। তার মধ্যে এই যে কাশি বলি, জ্বর বলি, পাতলা পায়খানা বলি, এগুলোকে কিন্তু আলাদা করে নির্দিষ্ট কোনো অসুখ বলি না আমরা, এগুলো বিভিন্ন অসুখের একটা উপসর্গ মাত্র। এই যে কাশি, এই কাশিটা একটা ডিফেন্সিভ মেকানিজম। এই যে জ্বর, এটাও একটা ডিফেন্সিভ মেকানিজম। এ কিন্তু আমাদেরকে জানান দিচ্ছে সামথিং ইজ গোয়িং রং ইনসাইড আওয়ার বডি।
তখন কি তখন করবো? থেকে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে যেমন তাদের নিজস্ব বলার শক্তি নেই, তাদের বাবা মা অভিভাবক কেয়ারটেকার তারা দেখছেন, বয়স্করা নিজেদের কষ্ট নিজেরা বলতে পারেন, কিন্তু অনেক বয়স্ক মানুষ আছেন যারা নিজেদের কষ্টটাকে অনেকখানি চেপে রাখেন, যতক্ষণ পারছেন ততক্ষণ বাড়ির লোকেদের বলেন না, বিরক্ত হওয়ার ভয়ে। স্বাভাবিক কারণেই যে উপসর্গই হোক না, যা আপনাকে আপনার স্বাভাবিক জীবনযাপনের পথে বাধার সৃষ্টি করবে, ধরে রাখবেন সেটাই ভবিষ্যতে খারাপ হতে পারে, তখনই চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিতে হবে। কোভিড পরবর্তীকালে কাশির ক্ষেত্রে যে পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে সারা পৃথিবী জুড়েই, যে কাশি একবার কাউকে ধরলে সে কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে, অনেক ক্ষেত্রে কাশির পরিবর্তিত হচ্ছে নিউমোনিয়ার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আবার এমন কিছু সিমটমস হচ্ছে তার ডায়াগনোসিস করতে সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষার সহায়তা নিতে হচ্ছে চিকিৎসকদের। তাই আমাদের বক্তব্য জনস্বাস্থ্য বিজ্ঞানের ছাত্র হিসেবে, জ্বর, সর্দি কাশি, পাতলা পায়খানা, যে সমস্ত উপসর্গগুলো আপনাকে সামান্যতম ব্যাঘাত সৃষ্টি করছে দৈনন্দিন জীবনযাত্রায়, উপেক্ষা করবেন না, চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর কাছে আসুন। কেননা অবশ্যই আসুন। এবং আপনি যেটা বলছিলেন যে ভাইরাসেরও বদল হচ্ছে, সবকিছু বদল হওয়ার সঙ্গে সঙ্গে, তো আমাদেরও তো বদল জরুরি। সেটা কিভাবে করব আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে কলকাতা জুড়ে আচমকাই কিভাবে বেড়েছে ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিসের প্রাদুর্ভাব। উপসর্গ বলতে কি কি দেখতে পাচ্ছি আমরা? পেট খারাপ, ঘন ঘন বমি, তীব্র জলাভাব, হালকা জ্বর। তবে সাধারণভাবে কে আর 5টা ডায়রিয়ার প্রকোপ বলে মনে হলেও চিকিৎসক মহলের একাংশ তারা দাবি করছেন যে এর নেপথ্যে রয়েছে রোটা ভাইরাস। তা কি বলছেন চিকিৎসকরা? দেখুন। পেট খারাপ থেকে ঘন ঘন বমি, শরীরে তীব্র জলের অভাব, হালকা জ্বর থেকে পেট ব্যথা, এমন নানা উপসর্গ দেখে সাধারণভাবে ফুড পয়জনিং মনে হলেও চিকিৎসকরা বলছেন এই উপসর্গগুলোকে অতটা হালকাভাবে নেওয়া যাবে না। তাহলে কি আপনার শরীরে বাসা বেঁধেছে রোটা ভাইরাস? এ প্রশ্ন উঠছে তার কারণ ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতাল সূত্রে খবর, কলকাতা জুড়ে বাড়ছে ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিসের প্রাদুর্ভাব, যার মূলে রয়েছে রোটা ভাইরাস। গত 2 সপ্তাহে হঠাৎ করে ডায়রিয়া, বমি ও জ্বরের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে। বয়স্কদের পাশাপাশি আক্রান্ত হচ্ছে শিশুরাও। বেস ডায়েরি হয়তো বেশি খাচ্ছে, তো সেক্ষেত্রে হতে পারে জল থেকে আসছে জিনিসটা। আর যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একজনের যদি হয় আর একজনের সাথে ছড়িয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো অনেক সময় এটা হচ্ছে যে বাড়ির হয়তো বড়রা তাদের হয়তো লুজ টুল কোর্স হচ্ছে, তাদের হয়তো জিনিসটা কমে গেল কিন্তু বাচ্চার হয়তো কমলো না। তো এগুলোই মেনলি আমরা পাচ্ছি। যে কোনো ডায়রিয়াই ছোঁয়াচে, কারণ সেটা তো আপনার ফিকোরাল রুট, মানে ধরুন একজন বাথরুম যেহেতু শেয়ার করবে সেখান থেকে অবভিয়াসলি বাচ্চাদের হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন বয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এই রোটা ভাইরাসের প্রকোপ। সূত্রের খবর, গত 1 সপ্তাহে কলকাতার পিয়ারলেস হাসপাতালে রোটা ভাইরাসে আক্রান্ত 25 জনকে শনাক্ত করা হয়েছে। একই ছবি দেখা গেছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথেও। সেখানে ফেব্রুয়ারি মাসে রোটা ভাইরাসে আক্রান্ত হয়েছে 35টি শিশু। উপসর্গ বলতে পেট খারাপ, পেট ব্যথা, বারবার বমি ও হালকা জ্বর। ডায়রিয়াটা বেশি এবং লাস্ট উইকে রোটা ভাইরাস কেস প্রায় 10টা ডিটেক্টেড হয়েছে আমাদের হাসপাতাল ইটসেলফ, এবং তার মধ্যে বাচ্চার সংখ্যাই বেশি। তো রোটা ভাইরাস এখন বেশ একটা পিক হচ্ছে। রোটা ভাইরাস তো একটা ডায়রিয়াল ডিজিজ, এটা সিজনাল পিক হয়, ইউজুয়ালি স্প্রিং বা উইন্টার মান্থসে হয়। হ্যাঁ, এটা অবশ্যই পার্সন টু পার্সন ট্রান্সমিশন আর ওয়াটার বর্ন হয়, এবং সিজনাল পিক আর ভেরিয়েশন পাওয়া যায়। এটা একটা ভাইরাসের জন্য হয়। এটা প্রচণ্ড ছোঁয়াচে এবং ভীষণ ইজিলি ট্রান্সমিসিবল। আর যারা সব থেকে ম্যাক্সিমাম এফেক্টেড হয় তারা হচ্ছে ছোট বাচ্চা, স্পেশালি 1 বছরের নিচে 5 বছর অবধি, আর বয়স্ক লোকেরা, এবং যাদের ধরুন কোনো রকম ক্যান্সার থেরাপি চলছে বা ইমিউনোথেরাপি চলছে, যাদের ইমিউনিটিটা কম, তারা ভীষণভাবে এফেক্টেড হতে পারে। কিভাবে সংক্রমিত হয় এই রোটা ভাইরাস? এর উপসর্গই বা কি? চিকিৎসকদের একাংশ বলছেন সাধারণত খাবার বা জল থেকেই এর সংক্রমণ ছড়ায়। রোগ সংক্রমণের প্রাথমিক পর্যায়ে শরীরে তীব্র ডায়রিয়া, বমি বমি ভাব থাকে, পেটে মুচড়ানো ব্যথা অনুভব করেন রোগী। 3 থেকে 8 দিন ধরে চলছে এই পরিস্থিতি। এরই সঙ্গে মাথা ব্যথা ও জ্বর এবং শরীরে তীব্র জলের ঘাটতিও লক্ষ্য করা যাচ্ছে অনেক ক্ষেত্রে। প্রাথমিক স্তরে এমন উপসর্গকে খাবারের বিষক্রিয়া বলে গুলিয়ে ফেললেও পরবর্তীতে পরীক্ষায় ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিসের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে একাধিক রোগীর শরীরে। নিউবর্ন বা আরও বলা ভালো যে প্রথম 1 থেকে 2 বছর এই সময় রোটা ভাইরাসের প্রাদুর্ভাবটা বেশি হয়। তারপরেও হয়, কিন্তু ততদিনে আমাদের ইমিউনিটি মোটামুটি একটা তৈরি হয়ে যায় বলে আমরা সামলে নিই। কিন্তু যত ছোট বাচ্চা তাদের রোটা ভাইরাসের প্রকোপটা তত বেশি। আগে হয়তো আপনাদের মনে থাকবে যে ভাইরাল যে কলেরা একটা সময় মহামারীর আকার ধারণ করেছিল, এশিয়াটিক কলেরা তো খুব ফেমাস বা কুখ্যাত বলা ভালো।
রোটা ভাইরাসে কিন্তু একটা সময় ভাইরাল ডায়রিয়ার প্রধান কারণ এবং বাচ্চাদের 5 বছরের নিচে মারা যাওয়ার প্রধান কারণ ছিল ইনফেকশনের কারণে, সে ছিল ডায়রিয়া, তার প্রধান কারণ ছিল রোটা ভাইরাস। যবে থেকে আমরা রোটা ভাইরাসের ভ্যাকসিন দিচ্ছি সেটা কিন্তু অনেকটাই আমরা কন্ট্রোলে করে ফেলেছি। কিন্তু হবে না এই ব্যাপারটা নয়, যদিও বা হয়, হলেও তাতে প্রোটেকশনটা কিছুটা দেয়, ইমিউনিটি তৈরি থাকে, তো সেক্ষেত্রে যে জীবনহানির আশঙ্কাটা অনেকটাই কম থাকে। প্রাণঘাতী নয় রোটা ভাইরাস, রয়েছে প্রতিষেধকও, তবে দরকার সচেতনতাও। এই আবহে সঠিক সময় উপসর্গ চিহ্নিত করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।